খাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা এমনকি অসহায় দরিদ্র মানুষের শেষ সম্বলটুকু পর্যন্ত দখল করেছে গোলাম মাওলা রনি। মাস্তানদেরকে বলেন যে আমার কাছ থেকে চাঁদা যদি নেয় একটু কম পরিমাণে ডিমান্ড করে, কিন্তু 5 লাখ দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। রনি বলছিল যে আপনার জমি বিক্রি করে চাঁদা দেবে। রনিকে এসব দখলবাজিতে যখন যেই বাধা দিয়েছে তার বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছেন মামলাবাজ গোলাম মাওলা রনি। সহযোগিতা করতে গেলে হ্যাগরও মামলা দেয়। টকশোতে মিষ্টি মিষ্টি কথা বলা রনি তার এলাকায় গড়ে তুলেছেন একটি ক্যাডার বাহিনী। গোলাম মাওলা রনিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়া হয় ডিবি অফিস। দর্শক, ইতিমধ্যে গোলাম মাওলা রনির সকল কুকীর্তি ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। যে রনিকে আপনারা এতদিন ভালো মানুষ হিসেবে চিনতেন, অবশেষে তার সকল গোপন তথ্য ফাঁস করে দিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আর দেরি না করে চলুন ভিডিওটি দেখে আসি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন। গ্রেপ্তার হওয়ার পর থেকে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। কদিন আগে রনির কথাবার্তা শুনলে মনে হতো জামায়াতের পটুয়াখালী জেলা আমির, কিন্তু এগুলো আসলে তার মনের কথা না। রনির মনের কথাগুলো শুনতে হলে 2010 সালে সংসদে রনির দেয়া একটি বক্তব্য শুনতে হবে। বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী, যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল, অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে। এই বক্তব্য স্বঘোষিত বুদ্ধিজীবী গোলাম মাওলা রনির যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখনকার। আওয়ামী লীগের সাথে তার সংসার ভাঙে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পিটিয়ে জেলে যাবার পর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানোর প্রেক্ষাপটটা একটু আলোচনা করে আসা দরকার। আপনি যদি রনির উইকিপিডিয়াতে যান তাহলে দেখবেন রনির জন্ম ফরিদপুরের শ্যামপুরে, কিন্তু রনি এমপি হয়েছিলেন পটুয়াখালীর 3 আসন থেকে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ফরিদপুর থেকে রাতারাতি পটুয়াখালী কিভাবে তিনি সংসদ সদস্য হলেন। জনাব গোলাম মাওলা রনি, পটুয়াখালী 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। রনির পূর্বপুরুষ ছিলেন নদী ভাঙন ফরিদপুরের চরের বাসিন্দা। রনির বাবা গ্রামে গ্রামে মাথায় করে তেল বিক্রি করতেন। আর্থিকভাবে অসচ্ছল হলেও মোটামুটি খেয়ে পড়ে বেঁচেছিলেন, কিন্তু হঠাৎ করে নদী ভাঙনে তার পৈতৃক ভিটার নদী গর্ভে বিলীন হয়ে গেলে নিঃস্ব হয়ে গোলাম মাওলার পরিবার চলে যায় ফরিদপুর থেকে পটুয়াখালীতে। একসময় সম্বল শুধু কম্বলওয়ালা গোলাম মাওলা রনি 111-এ শেখ হাসিনা জেলে থাকার সময়টাতে হাসিনাকে তেল দিয়ে কলাম লেখার পুরস্কার হিসেবে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান। এরপর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি রনিকে। একে একে শিপিং বিজনেস, টেক্সটাইল বিজনেস থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট সহ নানা ধরনের ব্যবসার মালিক হয়ে যান গোলাম মাওলা রনি। ব্যবসা বাণিজ্য করেছি, টাকা পয়সা হয়েছে, আরো টাকা হতে হবে, সালমান রহমানের মতো ধনী হতে হবে। গামছার তেল বিক্রেতার ছেলের আলাদ্দিনের চেরাগ দেখে অনেকেই তার কাছে জিনের সাহায্য চাইতে গিয়েছিলেন, কিন্তু চেরাগের সেই জিন গামছাওয়ালার ছেলে রনিকে ধনী করলে অন্যদেরকে করেছে পথের ফকির। রনির সাথে যারাই যৌথভাবে ব্যবসা করতে গিয়েছেন সকলকেই খাল কেটে আনা কুমিরের মতো পেটে ঢুকতে হয়েছে। রনির একটা পারিবারিক বৈশিষ্ট্য আছে, যেখানে খান সেখানেই হাগেন। হেগে মতে পুরো পটুয়াখালী দুর্গন্ধ করে ফেলেছেন। ফরিদপুরের তেল বিক্রি করা রনির বাবা শামসুদ্দিন মুন্সি পটুয়াখালীতে এসে শুরু করেন বাজারে বাজারে গামছা বিক্রি করা, কিন্তু সমস্যাটা সেখানে নয়। ফরিদপুর থেকে কাঁথা বালিশ নিয়ে পটুয়াখালীতে যাবার পর তৎকালীন স্থানীয় যে চেয়ারম্যান তার খালি জমিতে রনির বাবাকে থাকতে জায়গা দিয়েছিলেন, সেই চেয়ারম্যানের খালি জমি দখল করেই গোলাম মাওলা রনি গড়ে তুলেছেন বহুতল ভবন। সেই চেয়ারম্যান বেঁচে না থাকলেও তার ছেলে জানিয়েছেন রনির বাবাও তার মতো একটু টাউট প্রকৃতির ছিল। কথাবার্তা শুনে প্রথমত বুঝতে পারি না যে এই লোকটা এত খারাপ, এত বড় মৃত্যু, এত বড় টাউট। রনির বাবার হাত ধরেই দখলের হাতখড়ি হয় রনির। সরকারি খাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা এমনকি অসহায় দরিদ্র মানুষের শেষ সম্বলটুকু পর্যন্ত দখল করেছে গোলাম মাওলা রনি। মাস্তানদেরকে বলেন যে আমার কাছ থেকে চাঁদা যদি নেয় একটু কম পরিমাণে ডিমান্ড করে, কিন্তু 5 লাখ দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। রনি বলছিল যে আপনার জমি বিক্রি করে চাঁদা দেবে। রনিকে এসব দখলবাজিতে যখন যেই বাধা দিয়েছে তার বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছেন মামলাবাজ গোলাম মাওলা রনি। সহযোগিতা করতে গেলে হ্যাগরও মামলা দেয়। টকশোতে মিষ্টি মিষ্টি কথা বলা রনি তার এলাকায় গড়ে তুলেছেন একটি ক্যাডার বাহিনী, যার নাম ভাইয়া গ্রুপ। এই গ্রুপের প্রধান গোলাম মাওলা রনির শ্যালক মকবুল খান। দখলবাজি আর চাঁদাবাজিতে অতিষ্ঠ গলাচিপা এলাকার মানুষ মকবুলের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলেন রনির কাছে, কিন্তু ভুক্তভোগী ব্যক্তিরা বুঝতে পারেনি টেলিভিশনের রনি আর টেলিভিশনের বাইরের রনি এক জিনিস নয়। সব বিষয়ে বিশেষজ্ঞ রনি টেলিভিশন টক শোতে নীতিবাক্যের ফুলছুরি ছড়ালো, নিজে জড়িয়েছেন নীতি বিবর্জিত অনৈতিক বিভিন্ন কাজের সাথে। মামলা দখল আর চাঁদাবাজি করে তেল বিক্রেতার ছেলে এখন শত শত কোটি টাকার মালিক। আমাদের এমন দিন আছে যে
10 কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে তুলতে হয়। নিউ মার্কেট এলাকার নাইম রোডের লাক্সারি এই ভবনের 6-এর বি ফ্ল্যাটটিতে রনি নিজে থাকেন। রাজধানীর তোপখানা রোডের মেহরোবা প্লাজায় রয়েছে তার আরেকটি ফ্ল্যাট। বসুন্ধরা বাড়িধারা প্রকল্পে 5 কাঠা এবং পূর্বাচলে রয়েছে তার আরেকটি 10 কাঠার প্লট। নিজের অন্যান্য জায়গার বাড়ি ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে অবৈধভাবে তিনি এসব প্লট বাগিয়ে নিয়েছেন। হঠাৎ করে গোলাম মাওলা রনি কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলেন সেই খবর সংগ্রহ করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকের উপর চড়াও হন রনি। মেমোরি কার্ড যদি নিয়ে থাকে মেমোরি কার্ড ফেরত দিয়ে দেন, কি আসলে আমার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এজ এ বড় ভাই হিসেবে আমি সরি। যাই হোক, ওই ঘটনায় গ্রেফতারের পর জেল খাটতে হয়েছে বেশ কিছুদিন। জেল থেকে বেরোলেও আর আওয়ামী লীগে ঢুকতে না পারায় নতুন ভাতারের সন্ধানে বের হন তিনি। খুঁজতে খুঁজতে বিএনপির সাথে দেখা। সাংগঠনিকভাবে চরম ভঙ্গুর অবস্থায় থাকা বিএনপি তখন ডক্টর কামাল কাদের সিদ্দিকী রনিদের মতো খড়কুটো যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে। 2018 সালে নির্বাচনের আগে যেদিন রনি বিএনপিতে যোগ দিয়েছিলেন সেদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল বিএনপিতে কতদিন থাকবেন। রনি তার উত্তরে বলেছিলেন মৃত্যু পর্যন্ত থাকতে এসেছে। আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত এখানে থাকবো ইনশাআল্লাহ। মূলত 2018 সালে বিএনপির মনোনয়ন পেতেই রনির এই পোল্টিবাজি। রনির সেই ডিগবাজিতে ধানের শীষের টিকিটও পেয়ে গিয়েছিলেন। কিন্তু পটুয়াখালী 3 আসনে আজীবন বিএনপির রাজনীতি করে আসা বিএনপির মূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে রনির প্রতিদ্বন্দ্বিতা করেন। গোলাম মাওলা রনি এখন আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেছে, সামনে বিএনপির সাথে করবে। সে বিএনপিতে যোগ দিয়েছে, জনগণ তাকে আর কোনোদিন সমর্থন করবে না। তাকে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নের প্রার্থিতা বাতিল করেছে। সে তার আম ও সালা দুটি হারিয়েছে। 2018 সালে নির্বাচনে দেশের অন্যান্য এলাকার মতো রনির পটুয়াখালী 3 আসনেও বিএনপির মনোনীত প্রার্থী গণসংযোগ কিংবা ভোট দিতে যেতে পারেননি। কিন্তু পটুয়াখালী 3 আসনটিতে রনির প্রতিদ্বন্দ্বী হিসাবে তৎকালীন সিএসি নুরুল হুদার আপন ভাগ্নে সাজু হয় সেখানকার অবস্থা আরও ভয়ানক ছিল। সকালে রনির স্ত্রী ভোট কেন্দ্রে যাবার পর আওয়ামী লীগের লোকজন তার গাড়ি ভাঙচুর ও মারধর করলে রনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মামলা না করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দেন। গাড়িটা আগে থানায় নাও, থানায় নিয়ে এই সুযোগে মানে প্রার্থী সহ সবাই মামলা দিল। আচ্ছা এটা কিন্তু আমাদের সুযোগ এবং সব জায়গায় টেলিফোন করে হাজার হাজার লোক থানায় যাবো। তারপরেও সে সময় বিভিন্ন অনুষ্ঠানে গোলাম মাওলা রনি নিজেকে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নেতা হিসেবে দাবি করতে শুরু করেন। আমি বিএনপির একজন নীতি নির্ধারণী, অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব আমি এখানে বলছি। অভিযোগ রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 10 লাখ টাকা দিয়ে রনি রাতারাতি দল পাল্টে বিএনপির টিকিট পেয়েছিলেন। 10 লাখে মনোনয়ন কেনা বিএনপির গুরুত্বপূর্ণ এই নেতা 2018 সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে আরেকবার ডিগবাজি দেয়। কিছুদিন আগে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতা দাবি করা রনি বলতে শুরু করেন, আমি বিএনপির কেউ না। বিএনপির কোনো কমিটিতে আমি নেই, আমি শুধু ইলেকশনটা করেছি। আমাকে যদি দর্শক, এই গোলাম মাওলা রনিকে আপনারা অনেকেই ভালো লোক বলে চিনতেন। তার এই ভালো মানুষের আড়ালে রয়েছে ভিন্ন আরেক রূপ, যা আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন। উনার বিভিন্ন টক শোতে উনার কথা শুনে অনেকে উনার ভক্ত হয়ে গিয়েছেন। প্রকৃতপক্ষে গোলাম মাওলা রনি একজন সুবিধাবাদী লোক। তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত থেকে দুধের মাছির মতো বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন দলের হয়ে কাজ করেছেন। এছাড়াও অনেক নিরীহ মানুষের জায়গা জমি দখল করা থেকে শুরু করে কিশোর গ্যাং তৈরি করার মাধ্যমে চাঁদা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। দর্শক, গোলাম মাওলা রনির মতো আমাদের সমাজেও অনেক মানুষ রয়েছেন যাদের অন্তরালে রয়েছে ভিন্ন আরেক রূপ। এসব মানুষের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এসব ভণ্ড রনিদের আইনের আওতায় আনতে হবে।